ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পরমাণুর গঠনের গাণিতিক যে প্রশ্নাবলীগুলো, এই গাণিতিক প্রশ্নাবলীগুলো আলোচনা হবে। এখানে তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে শুধুমাত্র যে গাণিতিক প্রশ্নাবলীগুলো আলোচনা হবে এমন নয়, কিন্তু মানে এই চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে সেই সম্পর্কে আমি একটা মডেল কোশ্চেন তো অলরেডি দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারই দিয়ে থাকি এবং ভবিষ্যতেও দিয়ে থাকবো। তো যাই হোক, ওই যে মডেল কোশ্চেনটা ধরে ধরে যত ধরনের কোশ্চেন আছে সবগুলোই কিন্তু মোটামুটি আলোচনা করে দেবো এই ভিডিওটাতেই। তাহলে ভিডিওটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও। আর মডেল কোশ্চেন তো সকলেই পেয়ে গেছো আশা করি, এই পরমাণুর গঠন চ্যাপ্টারের যে মডেল কোশ্চেনটা, যদি কেউ না পেয়েছো আমি এই ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে রাখবো মডেল কোশ্চেনটা, আর পারি তো কমেন্ট সেকশনেও দিয়ে রাখবো, কারণ তোমাদের অনেকেরই তো ডিসক্রিপশন খুঁজতে অসুবিধা হচ্ছে। ডেসক্রিপশনটা কোথায় পাবে জানো তো? ভিডিওটার নিচেই দেখবে ভিডিওটার যে টাইটেলটা আসছে একটু মোটা লেখায়, দেখবে যে নামটা আসছে ভিডিওটার, তো ওই টাইটেলটার পাশেই দেখবে একটা নিচের দিকে অ্যারো চিহ্ন আছে, এক নিচের দিকে মানে একটু ত্রিভুজ আকার এই ধরনের একটা চিহ্ন আছে দেখতে পাবে, ওটাতে ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে ডেসক্রিপশানটা খুলে যাবে। ঠিক আছে, টাইটেলটার পাশেই দেখতে পাবে যে একটা এই ধরনের নিচের দিকে একটা অ্যারো চিহ্নের মতো করা আছে, সেটাতে ক্লিক করলেই তোমার ডেসক্রিপশানটা খুলে যায়। ডেসক্রিপশানগুলোতে যাবে, মানে ভিডিও ডেসক্রিপশানগুলোতে না গেলে কখনো যদি কিছু আমার মনে হয় যে দিয়ে রাখা দরকার তোমাদের জন্য, তাহলে আমি ওই ডেসক্রিপশানেই দিয়ে রাখি, এবং এমনকি মানে পুরো চ্যাপ্টারের লিঙ্কগুলোও দিয়ে রাখি অনেক সময় ভিডিওর ডেসক্রিপশানে। তো যাই হোক, ওই ডেসক্রিপশানগুলো অবশ্যই দেখবে তোমরা মাঝে মধ্যে। চলো তাহলে আজকের এই ইউজফুল ভিডিওটা একটু শুরু করা যাক। প্রথমেই দেখো, গাণিতিক প্রশ্নাবলী করতে গেলে আমাদেরকে সূত্রগুলো একটু জেনে রাখার দরকার আছে। তাহলে এখানে আমি আগে সূত্রগুলো লিখিয়ে দিয়েছি, আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আর যদি পারো তো খাতায় লিখে রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এরপরে দেখো সূত্রগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন 1 নম্বরে আছে E=h²। এই সূত্রটা অলরেডি আমরা পেয়েছিলাম প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, তাই তো? সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এন, এল এবং এম, এদের মানগুলো কিভাবে নির্ভর করে, এটাও অলরেডি আমরা জানি যে এল এর মানটা নির্ভর করে এন এর উপর, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যাটা মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। কিভাবে করে না, এন এর যে মান হবে, এল এর মান হবে 0 to n-1 পর্যন্ত। একই রকম এম এর মানটা নির্ভর করে এল এর উপর, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা নির্ভর করে গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর। কীরকমভাবে নির্ভর করে না, এল এর যা মান হবে, যা মান থাকবে, এম এর মান হবে -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত। আচ্ছা, 3 নম্বরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে, যদি আমাদের এন এর মানটা দেয়া থাকে, অর্থাৎ কক্ষটা দেয়া থাকে, তার মধ্যে কতগুলো কক্ষক আছে, সেটা হবে n স্কোয়ার। আচ্ছা, ইলেকট্রন সংখ্যাটা কত হবে তাহলে? এক একটা কক্ষকে আমরা জানি যে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 2n স্কোয়ার। যেহেতু n স্কোয়ার কক্ষক সংখ্যা হয়েছে, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 2n স্কোয়ার। 4 নম্বরে আছে দেখো, ডি ব্রগলির ইলেকট্রনের দ্বৈত সূত্র আছে, এটা λ=h/mv অলরেডি আমরা পেয়েছি। 5 নম্বরে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, Δx × Δp > h/4π, এগুলো সব আমরা পেয়েছি। যদি না জানো তাহলে আগে থিওরি ক্লাসগুলো দেখে নেবে এই চ্যাপ্টারে, তারপরে এই গাণিতিক প্রশ্নের ক্লাসটাতে আসবে। Δx বলতে এখানে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা, Δp বলতে ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা। এটা অবশ্যই বলছে h/4π এর থেকে বেশি হবে অথবা তার সমান হবে। যখন আমরা অঙ্ক করব তখন গ্রেটার দেনটা আর ইউজ করবো না, তখন শুধু সমান চিহ্নটা ইউজ করবো। নাম্বার 6 দেখো, নিউবার = r ইন্টু ব্র্যাকেটের মধ্যে আসছে 1/n1² - 1/n2²। এটা কোথায় পেয়েছিল বলো তো? এটা হচ্ছে হাইড্রোজেনের যেখানে রেখা বর্ণালী ছিল, দেখবে সে বামার সিরিজ, তার থেকে আরও যে অনেকগুলো সিরিজ পাওয়া গেছিলো, সেইখানে এটা একটা সাধারণ সমীকরণ বেরিয়ে এসেছিলো যে নিউবার = r ইন্টু 1/n1² - 1/n2²। এখানে নিউবার, এই যে নিউবার যেটা আছে, এটা হচ্ছে তরঙ্গের তরঙ্গ সংখ্যা। এই নিউবার নিউ এই সম্পর্কিত দেখবে আমাদের ছোট্ট একটা আলোচনা হয়েছিল, সেখানে আমরা পেয়েছিলাম এই সূত্রগুলো, ওই জন্য সাইডে লিখে রেখেছি। যেমন হচ্ছে যেটা বেগ, সি সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা, অর্থাৎ কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, নিউবার সমান হচ্ছে 1/λ, অর্থাৎ একক দৈর্ঘ্যের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকে, তরঙ্গ সংখ্যা মানে তো তাই, তাহলে নিউবার = 1/λ, or ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একক দৈর্ঘ্যের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে কতগুলো তোমার তরঙ্গ থাকে সেটা বেরিয়ে যাচ্ছে নিউবারটা। চলো এরপর তাহলে মডেল কোশ্চেনটা একটু আলোচনা করে দিয়ে যাক। আমিও মডেল কোশ্চেনটা নিয়ে নিয়েছি, এখানে ফোনের মধ্যেই আছে আমার মডেল কোশ্চেনটা, আর তোমাদের ভিডিও ডিসক্রিপশানে আমি মডেল কোশ্চেনটা দিয়ে রাখবো, যদি কেউ না পেয়েছো তোমরাও একটু অন্য ফোন থেকে হোক বা যে কোনোভাবে মডেল কোশ্চেনটার সাথে একটু মিলিয়ে নেবে। মডেল কোশ্চেনে যে ধরনের কোশ্চেনগুলো আছে সেগুলো সব আমি আলোচনা করে দিচ্ছি মোটামুটি একটা, মোটামুটি আমি যেগুলো বুঝতে পারবো যে তোমাদের অসুবিধা হতে পারে সেগুলো আমি সবই আলোচনা করে দিচ্ছি, আর যেগুলো গাণিতিক প্রশ্ন আছে সেগুলোও আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো মডেল কোশ্চেনে এমসিকিউ এ আরেকটা বিষয় বলে রাখি,
এমসিকিউটার অ্যান্সার করে ওটার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, শুধু এমসিকিউটা একটু দেখে নেবে। দেখো প্রথম এমসিকিউ এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। যদি এই ধরনের কোশ্চেন আসে যে কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য বা প্রযোজ্য নয়, দুটোর অ্যান্সারই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো যেগুলো জানবে এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, অর্থাৎ একটাই ইলেকট্রন আছে যে সমস্ত পরমাণু বা আয়নে, সেগুলো সব কিন্তু বোর তত্ত্ব প্রযোজ্য। যদি একটা ইলেকট্রন থাকে তবে প্রযোজ্য। যদি একটার চেয়ে কম থাকে অর্থাৎ 0 হয় বা একটার চেয়ে বেশি থাকে তাহলে কিন্তু বোর তত্ত্ব প্রযোজ্য নয়। তাহলে এইখানে বলেছে কোনটা বোর তত্ত্ব প্রযোজ্য নয়, তাহলে কোনটা হবে না, কোনটা প্রযোজ্য নয় সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো হাইড্রোজেনে এক ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন হয় হাইড্রোজেনের, আমরা অলরেডি জানি, কারণ এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, একটা প্রোটন একটা ইলেকট্রন, এটা নর্মাল পরমাণু, তাহলে এটার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা এইচ প্লাস যেটা আছে এটা দেখো একটা ইলেকট্রন ছিল তার থেকে সেটা বের করে দেওয়া হয়েছে, প্লাস মানে একটা ইলেকট্রন বের করা হয়েছে, তাহলে একটাই ছিল তার থেকে ওই একটাই বের করে দেওয়া হয়েছে, তার মানে 0 হয়ে গেছে। তার মানে এইটাতে দেখো 0 ইলেকট্রন মানে বোর তত্ত্ব প্রযোজ্য নয়, তার মানে এইটা অ্যান্সার হবে। আচ্ছা বাকিগুলো একটু দেখে নেওয়া যাক। এটা দুটো ইলেকট্রন থাকে, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2 অলরেডি আমরা জানি, তাহলে দুটো ইলেকট্রন তার থেকে একটা বের করা হয়েছে মানে একটা ইলেকট্রন পড়ে থাকবে, তাহলে এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা লিথিয়ামের ক্ষেত্রে এক্ষেত্রে নর্মালি আমাদের 3টে থাকে, যদি পরমাণু হতো তার থেকে দুটো বের করে দেওয়া হয়েছে, তার মানে একটা ইলেকট্রন আর পড়ে আছে, তাহলে এটাতেও বোর তত্ত্ব প্রযোজ্য হবে। তার মানে বোর তত্ত্ব প্রযোজ্য হবে না একমাত্র এইচ প্লাসটা, এখানের মধ্যে যতগুলো উদাহরণ রয়েছে তার মধ্যে। সেকেন্ড যে এমসিকিউ এর কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটাতেও বোর তত্ত্ব কোনটির ক্ষেত্রে প্রযোজ্য এটা জানতে চাওয়া হয়েছে, তাহলে যেটা এক ইলেকট্রন পাবে সেটার ক্ষেত্রে প্রযোজ্য করে দেবে, এগুলো আর বেশি দেখাচ্ছি না। তারপরে 3 নম্বরে দেখো যেটা দেওয়া হয়েছে যে ইলেকট্রনের কক্ষপথের আকার জানা যায় কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। দেখো এখানে তোমাদেরকে আগে একটা বলে রেখেছিলাম যে 3 নম্বর এমসিকিউ এটা, যে যতটা বড় হবে, কতটা বড় সেটা আমরা পাবো কোনটা, এন এর মান থেকে। কারণ এন এর মান যদি কম হয় তার মানে সেটা ভিতরের কক্ষ, এন এর মান যদি বেশি হয় তার মানে সেটা বাইরের কক্ষ। এটা যদি n = 1 হয়, এটা যদি n = 2 হয়, তার মানে n = 2টা অবশ্যই বড় হবে। তার মানে যে আকারটা অর্থাৎ সাইজটা আমরা পাবো n এর মান থেকে, ঠিক আছে। এখানে যেটা জানতে চেয়েছে তোমাদের যে কক্ষপথের আকার জানা যায় অর্থাৎ সাইজটাই জানতে চেয়েছে, সেইটা n এর মান থেকে হবে, অর্থাৎ তাহলে কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে n। বোঝা যাচ্ছে ব্যাপারটা। যদি ধরো আকৃতি জানতে চায় সেইটা কিন্তু গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে পাওয়া যাবে, কারণ কি গৌণ কোয়ান্টাম সংখ্যাতে আমরা দেখেছিলাম যে যদি এস হয়, এল এর মান ধরো 0 তার মানে এস, এল এর মান যদি 0 হয় তার মানে এস, তার মানে সেটা কেমন হয়, সেটা হচ্ছে গোলক আকার শেপ হয়। আচ্ছা এল এর মান যখন 1 হবে সেটা হচ্ছে পি, তার মানে সেটা ডাম্বেল আকার শেপ হবে, তাই তো, এগুলো অলরেডি আমরা দেখেছি। এল এর মান যদি 2 হয় তাহলে সেটা ডি, যদিও ডি এর আমরা দেখবে শেপগুলো অনেকগুলো পেয়েছিলাম, অনেক ধরনের শেপ হয়, ডবল ডাম্বেল থাকে, সিঙ্গেল ডাম্বেলও থাকে। তো যাই হোক আমরা এই শেপগুলো জানতে পারছি কিসের সাহায্যে, গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। যেক্ষেত্রে দেখবে আকৃতির কথা থাকবে সেক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যা আসবে, আর যেখানে আকার হবে সাইজ হবে সেইখানে তোমার মুখ্য কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে আশা করি। নেক্সট 4 নম্বরে তোমাদের বলা আছে দেখো যে বোর তত্ত্ব অনুযায়ী পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। যখন আমাদের কক্ষটা দেওয়া থাকবে, এন এর মানটা দেওয়া আছে, তার মানে কৌণিক ভরবেগের যেটা সূত্র পাবে সেটা NH/2π, এটা বসিয়ে দিতে হবে। তাহলে NH/2π যদি বসাও 5H/2π আসছে, 5H/2π মানে হচ্ছে 2.5, যদি কাটাকাটি করো এটা অর্ধেক হয়ে যাবে, তাহলে 2.5H/π এই ধরনের একটা অপশান রয়েছে, সেই জন্য এটা কাটাকাটি করে 2.5-এ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে দেখো 4 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, হ্যাঁ অর্থাৎ বিয়ের দাগেরটা অ্যান্সার হবে এমসিকিউ যেটা দেওয়া আছে। আচ্ছা 5 নম্বরে তারপরে আছে পরমাণু চতুর্থ শক্তি স্তরে মোট অরবাইটালের সংখ্যা কত হবে। অরবাইটালের সংখ্যা n স্কোয়ার করে দেবে, চতুর্থ শক্তি স্তর মানে n এর মান হচ্ছে 4, তাহলে n স্কোয়ার করে দিলে আমাদের চলে আসবে। নেক্সট দেখো তোমরা আগে ডাউনলোড করে নেবে, কিন্তু যেটা মডেল কোশ্চেন দেওয়া আছে ওটা ডাউনলোড করে নেবে, ওটার অ্যান্সারগুলো বলে দিচ্ছে, আর কিছু অঙ্কও তোমাদের করিয়ে দেওয়া হবে। এবার 6 নম্বর যে এমসিকিউটা আছে এটা একটু মজাদার, এটা একটু দেখো। এক্ষেত্রে কৌণিক ভরবেগটাই জানতে চেয়েছে, কিন্তু এক্ষেত্রে এল এর মান দেওয়া আছে। আচ্ছা এক্ষেত্রে কি বলা আছে দেখো 6 নম্বর একটা 2p অরবিটাল, 2p অরবিটাল বলে দেওয়া আছে। এই যে পিটা দেওয়া আছে তার মানে গৌণ কোয়ান্টাম সংখ্যাটা দেওয়া আছে, অর্থাৎ এল এর মান কত হবে, এস হলে 0 তো আর পি হলে 1, তার মানে এখানে যেটা কৌণিক ভরবেগের ইকুয়েশন আসবে √L × L + 1 H/2π, তখন এটা বসাবে। যখন অরবিটাল দেওয়া থাকবে তখন এই ইকুয়েশনটা বসাবে, যখন কক্ষ দেওয়া থাকবে তখন তোমার NH/2π আসবে, ঠিক আছে। তাহলে এখানে যদি বসায়
রুট ওভার এল বলতে 1 ইন্টু 1+1 h/2 পাই, তাহলে এটা কত আসবে বলো তো? 2 × 1 মানে 2ই আসছে, তাহলে √2 h/2 পাই। এরপরে দেখবে অপশানগুলো কীরকম আছে, যদি কাটাকাটি করা থাকে তাহলে √2 এটা দিয়ে কাটবে, তাহলে নিচে √2 পড়ে থাকবে। এখন এখানে যে অপশানগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে এই অপশানটা রয়েছে, দেখো এই অপশানটা যেহেতু রয়েছে আর এটা কাটাকাটি করার দরকার নেই, তাহলে ওটাই অ্যান্সার হয়ে যাবে। 8 নম্বরে বলেছে দেখো যে নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়, তাহলে এগুলোর মধ্যে কোন ইলেকট্রন বিন্যাসটা সম্ভব নয় আমাদের, তাহলে দেখতে হবে যে কোন কক্ষে কোন উপকক্ষটা সম্ভব নয়। যেমন হচ্ছে এটা দেখো 2p তো সম্ভব, আর পিতে ছোটা ইলেকট্রনও সম্ভব, অলরেডি আমরা জানি। আচ্ছা 3s এটা তো সম্ভব, কারণ 3 নম্বর কক্ষে এস থাকতেই পারে, এস তো সবগুলোতেই থাকতে পারে, আর এসে একটা ইলেকট্রন, এটাও সম্ভব। আচ্ছা 2d এইটা দেখো অসম্ভব, কারণ 2 নম্বরে ডি হয় না, কারণ ডিটা শুরুই হচ্ছে 3 থেকে। 1-এ কী থাকে? শুধু এস, 2-এ হচ্ছে এস আর পি, আর 3-তে হচ্ছে এস পি ডি, 4-এ যাবে যখন তখন এস পি ডি এফ চারটে আসে, তো 2d সম্ভব নয়, তাহলে এইটা হবে আমাদের উত্তর। বোঝা গেছে? নেক্সট দেখো যে এমসিকিউগুলো আছে এগুলো আশা করি সবাই তোমরা পারবে। তারপরে 12 নম্বরে চলে আসছি একবারে। যদি কেউ না পারো মাঝের কোনো এমসিকিউ, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব যে তোমাদের সমস্ত কমেন্টগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার। আমি এটা চেষ্টা করি বরাবরই যে তোমাদের সমস্ত কমেন্টগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার, কিন্তু অনেক সময় কী হয় জানো তো, ইউটিউব মাঝে মধ্যে কিছু কমেন্টকে ওই স্প্যাম ফোল্ডারে রেখে দেয়। কীভাবে রাখে ব্যাপারটা আমি পুরোপুরি জানি না, ওদের মনে হয় যে এটা কিছু স্প্যামিং ব্যাপার আছে, সেই জন্য হয়তো রেখে দেয় স্প্যাম ফোল্ডার বা হোল্ড ফর রিভিউ এই ধরনের ফোল্ডার আছে কমেন্টের মধ্যে। তো যাই হোক, এগুলো আমি আগে জানতাম না, পরে পরে যখন জানলাম তখন ওগুলোও মাঝে মধ্যে চেক করি যে ওইখানে তোমাদের কমেন্ট ঢুকে গেছে কিনা। যাই হোক, অনেক কমেন্ট কিন্তু ওইখানে ঢুকে যায় দেখেছি, এবার সেগুলোকে পরে আমাকে অ্যাপ্রুভ করে সেগুলোকে নর্মাল কমেন্টের আকারে নিয়ে আসতে হয়, কারণ ওইখানে যদি ঢুকে যায় তাহলে কিন্তু আমি দেখতে পাবো না, তোমরাও দেখতে পাবে না, দেখবে 2 দিন পরে দেখবে কমেন্ট আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওইখানে ঢুকে যায় এরকম স্প্যাম ফোল্ডারে। তো আমি চেষ্টা করি সবারই কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়ার। তবে তোমাদেরকে তার সাথে একটা বিষয় বলে রাখছি, ইদানিং খুব বেশি কমেন্ট আসছে, যেটা অবশ্যই তোমাদের কাছ থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, আর এই সাপোর্টটা আমি পেয়েও যেতে চাই তোমাদের কাছ থেকে। তো যাই হোক, অনেক কমেন্ট আসছে, এরপরে সমস্যা কী হচ্ছে জানো তো, এত কমেন্টের অ্যান্সার দেওয়া সম্ভব হচ্ছে না অনেক সময়। যাই হোক, যদি কেউ কমেন্টের অ্যান্সার কখনো না পেয়ে থাকো কিছু মনে করো না, আরেকবার কমেন্ট করে দেবে পরে দরকার হলে। আমার যদি চোখে পড়ে অবশ্যই আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। নেক্সট দেখো 12 নম্বর এমসিকিউ আমরা চলে আসছি। এখানে বলেছে যে কোন ইলেকট্রন স্তরটা হাইড্রোজেন পরমাণুকে ফোটন কণা শোষণ করায় কিন্তু বর্জন করায় না। ব্যাপারটা ভাবো একটু, হাইড্রোজেনকে ফোটন কণা শোষণ করায় হাইড্রোজেন পরমাণুকে কিন্তু বর্জন করায় না, তার মানে কি? শোষণ আর বর্জনটা কখন ঘটে? যখন দেখবে কোনো ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর পর্যন্ত জাম্প করে, যদি এখান থেকে এখানে জাম্প করে, তাহলে ও এনার্জি শোষণ করে, তখন শোষণ করে। আর যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, তাহলে কি হবে? এটা বর্জন করবে। তাহলে তোমার এখানে যেটা জানতে চেয়েছে যে শোষণ করায় কিন্তু বর্জন করায় না, তাহলে শোষণ করাবে, তাহলে যদি নিম্ন শক্তি স্তরে থাকে তাহলে সে উচ্চ শক্তি স্তরে যাবে, কিন্তু যদি খুব নিম্ন শক্তি স্তর একদম প্রথমের দিকে স্তরে থাকে, ফার্স্ট স্তরটাতে থাকে, তাহলে ও কিন্তু আর বর্জন করতে পারবে না, কারণ বর্জন করতে গেলে কি করতে হবে? ওকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে হবে। এক্ষেত্রেই শুধুমাত্র শক্তি বর্জন সম্ভব, তাই তো? উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে যদি অলরেডি নিম্ন শক্তি স্তরে সে থাকে এবং সবচেয়ে নিম্ন শক্তি স্তরে থাকে, তাহলে আর তো ভিতরের দিকে যাওয়ার কোনো স্কোপ নেই, কারণ এরপর তো নিউক্লিয়াস আছে, তাহলে ও আর কিন্তু শক্তি বর্জন করতে পারবে না। তার মানে যেটা সবচেয়ে কম শক্তির স্তর অর্থাৎ 1s, এইটা দেখো এটার থেকে আর ভিতরে যাওয়া সম্ভব নয়, মানে ওইটাই সবচেয়ে নিম্ন শক্তি স্তর, ওর থেকে নিচে নামা সম্ভব নয়। যদি নিচে নামে একমাত্র তবেই তোমার শক্তি বর্জন হবে, অলরেডি আমরা জানি। আর উপরের দিকে উঠতে গেলে তখন তো শক্তি শোষণ করতে হবে, শক্তি নিতে হবে ওকে। আশা করি অ্যান্সারটা তোমাদের বোঝা গেছে 12 নম্বর কোশ্চেনের। এরপরে চলে এসো নেক্সট কোশ্চেন 13 নম্বর, ভূমিস্তরে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা হবে? অলরেডি আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করিয়ে দিয়েছি। আচ্ছা Cu2+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? এটা আমি একটু বরং দেখিয়ে দিচ্ছি। Cu2+টা দেখো, Cu2+ যদি দেখাতে চাও তাহলে Cu এর আগে দেখে নাও। এখানে আমাদের জানতে চেয়েছে যে অযুগ্ম ইলেকট্রন কতগুলো আছে, অর্থাৎ আনপেয়ার্ড, তাহলে 29 কপার। দেখো তোমাদের দেখবে এরকমভাবে কিছু ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে, যে এখানে প্রথমে একটা নিষ্ক্রিয় গ্যাস থার্ড ব্র্যাকেটের মধ্যে, তারপরে বাকি ইলেকট্রন বিন্যাসটা খুব শর্টে করে দেওয়া আছে।
এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে পর্যায় সারণী যখন শুরু হবে নেক্সট চ্যাপ্টারটা এর পরের দিনই শুরু হবে, ওই পর্যায় সারণীতে শিখিয়ে দেওয়া হবে এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা। এখন তোমরা যেটা ফুল ইলেকট্রন বিন্যাস সেটাই করবে, আমি যদিও শর্ট করে দেখিয়ে দিচ্ছি একটু। যাই হোক, তোমরা একদম 1s2 2s2 2p6 এইভাবে পরপর শুরু করবে। এটা আর্গন লিখলাম মানে 18 পর্যন্ত আমার হয়ে গেল। তারপর থেকে এরপরে 4s2 আসবে, মানে 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত এখানে হয়ে গেছে। এরপরে 4s2 3d9, কিন্তু দেখো d9 তো সম্ভব নয় নর্মাল পরমাণুতে, তাহলে এস থেকে ডিতে একটা চলে যায়, অর্থাৎ এসে একটা হয়ে যায় আর ডিতে হয়ে যাচ্ছে 10টা। এখানে তোমাদের একজনকার আমি কমেন্ট পেয়েছিলাম যে অন্যান্য কক্ষের ক্ষেত্রেও তো এরকম হতে পারে, অর্থাৎ এস থেকে পিতেও তো যেতে পারে। সেটা কিন্তু হয় না, এই 4s আর 3dর মধ্যে হয়। তার কারণ হচ্ছে এদের মধ্যে শক্তির পার্থক্যটা অনেক কম থাকে। একমাত্র এইটাতেই তোমরা 30 পর্যন্ত যতগুলো মূল্য আছে সেখানে এইটাতেই পাবে যে এস থেকে ডি কখনো ফুলফিল্ড বা হাফফিল্ড হওয়ার জন্য একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তাহলে কপারের আমরা ইলেকট্রন বিন্যাস অলরেডি পেয়ে গেছি। এরপর আমাদের চেয়েছে কিটা না Cu2+ আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে Cu2+ এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, অর্থাৎ দুটো ইলেকট্রনকে বের করতে হবে। তাহলে আর্গন দুটো ইলেকট্রন যদি বের করো তাহলে প্রথম বাইরের কক্ষ হচ্ছে তোমার 4, তাহলে প্রথমে এটার থেকে বের করবে, মানে 4s1টা পুরো বেরিয়ে যাবে। তাহলে 4s1 থেকে একটা চলে গেল, আর 3d10 যেটা আছে ওটার থেকেও একটা যাবে, তখন এটা 3d9 পড়ে থাকবে। দেখো এটাও 3d9 হচ্ছে, কিন্তু এ আগের পি বা এস থেকে আর নিতে পারবে না, কারণ 4s আর 3dটার মধ্যে শক্তির পার্থক্যটা কম থাকে, ওরা শুধুমাত্র নিতে পারে কাছাকাছি থাকে বলে। আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে তাহলে, ডিটা 9, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখাই তাহলে 9 বলতে কীরকম হবে, 1 2 3 4 5, 5টা কক্ষক থাকে ডিতে অলরেডি আমরা জানি, 6 7 8 9, অর্থাৎ একটা অযুগ্ম ইলেকট্রন পড়ে থাকলো। তাহলে যেটা আমাদের অ্যান্সার চেয়েছে যে অযুগ্ম ইলেকট্রন কতগুলো হবে, সেটা হচ্ছে 1। ব্যাপারটা বোঝা গেছে আশা করি। এরপরে নেক্সট যে এমসিকিউটা দেওয়া আছে দেখো 15 নম্বরে, এখানে বলেছে কোনটিতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা সর্বাধিক। বিজোড় ইলেকট্রন মানে এই অযুগ্ম ইলেকট্রন, তাহলে প্রত্যেকটার করে করে একটু দেখে নিতে হবে যে কোনটাতে এরকম অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। তোমাদের অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো আর কমেন্ট সেকশনেও দিয়ে দেবো তোমাদের এমসিকিউ এর যে অ্যান্সারগুলো। এরপর দেখো 17 নম্বর যে এমসিকিউ আছে ওটাতে চলে এসো, কারণ মাঝেরগুলো তোমরা পারবে দেখবে। তাহলে 17 নম্বরে যেটা বলেছে একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা, তাহলে ওর ভরবেগ কী হবে। ভরবেগ এরকমভাবে দেওয়া আছে কতগুলো অপশান। তাহলে ভরবেগের আমরা তো জানি মোটামুটি ইকুয়েশনটা কী হবে, এমভি, তাই তো, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। আচ্ছা, এটা কোথা থেকে বের করবে, মোটামুটি অপশানগুলো দেখে বুঝতেই পারছো। আর তাছাড়াও আমরা জানি যে ডি ব্রগলির ইলেকট্রনের যে দ্বৈত সত্তা আছে সেখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু H/mv। তাহলে এইখান থেকে দেখো ল্যামডা এমভির মধ্যে একটা সম্পর্ক অলরেডি আমরা পেতে পারি। তাহলে আমরা ভরবেগটা বের করতে চাইছি, অর্থাৎ এমভির মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এমভি সমান আমরা কি বলতে পারি, H/ল্যামডা। কিন্তু মজার বিষয় হচ্ছে H/ল্যামডা নেই দেখো কোথাও, ঠিক আছে, অপশানগুলোর মধ্যে নেই। তাহলে তোমাদেরকে এই অপশানগুলোতে কনভার্ট করতে হবে, যে কোনো একটা যেন আসে। তাহলে এখানে দেখো সি আছে, এটা H/পাই, এটা 0, এটা সি আছে, এটা তো সি আছে, তার মানে এখানে সিটাকে যোগ করতে হবে। সি মানে কি, ফোটনের গতিবেগ। তাহলে অলরেডি আমরা তার ইকুয়েশন জানি, সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, তাই তো। তাহলে ল্যামডার মানটা আমরা যদি এখান থেকে বের করে এখানে বসিয়ে দিই, তাহলে ল্যামডা সমান কী হবে, C/নিউ, তাই তো, এটা বলতে পারি আমরা। তাহলে এখানে C/নিউ বসিয়ে দাও, এইচ নিচে সি, তাহলে বাই নিউ মানে উপরে সেটা নিউটা চলে যাবে, তাহলে নিউ H/নিউ/সি, এইটা দেখো রয়েছে, তার মানে এইটা হবে অ্যান্সার। ব্যাপারটা বোঝা যাচ্ছে, খুব সহজ, একটু মাথা কাটালেই পেয়ে যাবে। নেক্সট দেখো 19 নম্বরে যে এমসিকিউটা আছে, n=2 যদি 2 হয় আর l=2 যদি 1 হয়, তার মানে এটা 2 নম্বর কক্ষ আর এটা উপকক্ষ। l=1 মানে কোনটা হবে, পি, তাই তো, 0 হলে এস হয়। তাহলে বলেছে যে আকার কীরকম হবে, এখন যেহেতু পি অরবিটাল আসছে তার মানে ডাম্বেল শেপ হবে। নেক্সট তারপরে চলে এসো, দেখো 20তে রয়েছে যে Mn4+, এই অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত। তাহলে Mn এর প্রথমে ইলেকট্রন বিন্যাস করবে, দিয়ে 4টে ইলেকট্রন বের করে দেবে, বাইরের কক্ষ থেকে আগে বের করবে, তারপরে ভিতরের কক্ষ থেকে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাবে। অলরেডি তোমরা তো জানো ইলেকট্রন বিন্যাস, আর তোমাদের মডেল কোশ্চেনে দেখবে লাস্টে ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিসের জন্য প্রচুর পরমাণু আয়ন দেওয়া হয়েছে, ওগুলো একটু প্র্যাকটিস করে নেবে। ওগুলো যদি প্র্যাকটিস করো ওখান থেকে কমন চলে আসবে তোমাদের। আচ্ছা, তারপরে নেক্সট দেখো নিচের কোনটি প্যারাম্যাগনেটিক। তার মানে এগুলো সব ইলেকট্রন বিন্যাস করবে, যেটাতে দেখবে অযুগ্ম ইলেকট্রন রয়েছে সেটাই প্যারাম্যাগনেটিক হবে। আমি যদিও অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দিয়েছি এমসিকিউ এর,
তারপরে বলেছে প্রদত্ত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সর্বাধিক শক্তি সম্পন্ন। এইখানে একটা বিষয় বলে রাখি যে সর্বাধিক শক্তি মানে কোনো কোয়ান্টাম সংখ্যার সেট যদি দেয়া থাকে, আমি লিখছি আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে কোশ্চেনটা দেখো, তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সেটগুলো দেওয়া আছে, এদের মধ্যে বলছে সর্বাধিক শক্তি কার হবে। কারণ সর্বাধিক শক্তি কার হবে সেটা নির্ণয় করার জন্য একটা রুল হয়, যেটা থিওরির সময় তোমাদেরকে বলিনি, এখানে বলে দিচ্ছি। দেখো n+l রুল। এই রুলটার সাহায্যে আমরা বলতে পারি যে কোন উপকক্ষটার শক্তি সবচেয়ে বেশি হবে, কোনটার কম হবে, এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। এই n+lটা যার বেশি হবে তার শক্তি বেশি, যার কম হবে তার শক্তি কম। তাহলে দেখো প্রথমেরটা যদি দেখি, এখানে কোয়ান্টাম সংখ্যাগুলো তো অলরেডি আমাদের জানা আছে। প্রথম যেটা সেটা n এর মান, তাই তো। সেকেন্ডেরটা l এর মান, তারপরটা m এর মান, তারপরটা s এর মান, এটা তো অলরেডি আমরা জানি। তাহলে এটা n, এটা l, এটা m, আর এটা হচ্ছে s। তাহলে এরটা যেটা আছে দেখো, এরটা যদি আমরা ক্যালকুলেট করি n+l, n+l কত দাঁড়াচ্ছে এটা, তাহলে n এটা আর l হচ্ছে এটা 4+0, তার মানে এটা 4 দাঁড়াচ্ছে, তাই তো। আচ্ছা বি এরটা যদি দেখি 3+0, তাহলে এটা হচ্ছে 3 দাঁড়াচ্ছে। আচ্ছা সি এরটা যদি আমরা দেখি 3+1, তার মানে এটা 4 দাঁড়াচ্ছে। তাহলে এই দুটো দেখো সেম হয়ে যাচ্ছে, এটা আর এটা দেখো সেম হয়ে যাচ্ছে। যখন এরকম সেম হয়ে যাবে তখন এদের মধ্যে কার শক্তি বেশি সেটাও কিন্তু ক্যালকুলেট করা যাবে। কীরকমভাবে দেখো, এটাও 4 এসছে, এটাও 4 এসছে, এ আর সি। তা তখন আমাদের দেখতে হবে যে এন এর মানটা কার বেশি আছে। যদি দুজনকার সমান হয়ে যায় তবেই আমরা দেখব যে এন এরটা কার বেশি আছে। যার এনটা বেশি থাকবে তার শক্তি বেশি হবে, অর্থাৎ এটার শক্তি বেশি হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা এটার থেকে। আচ্ছা এখনও ডি এরটা আমাদের দেখতে বাকি আছে। ডি এর ক্ষেত্রে n+l 3+2 মানে হচ্ছে 5, তাহলে এটা দেখো সবচেয়ে বেশি এসছে, তাহলে উত্তর হবে আমাদের ডি। বোঝা গেছে। এখানে যে অ্যান্সারটা আমরা পাচ্ছি অ্যান্সার হবে ডি। নেক্সট 23 নম্বর যে কোশ্চেনটা আছে তাতে দেখো দুই ধরনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, 2000 অ্যাংস্ট্রম আর 4000 অ্যাংস্ট্রম। এদের শক্তির অনুপাতটা বের করতে বলেছে। অর্থাৎ দুটো তরঙ্গ দৈর্ঘ্য, এখানে কোশ্চেনটা আমি একবার পড়ে দিচ্ছি। তাও বলেছে 2000 অ্যাংস্ট্রম এবং 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তির অনুপাত কোনটা হবে। বেশ কতগুলো অপশন দেওয়া আছে, যেমন প্রথমের অপশনটা আছে 1:4, আচ্ছা তারপরে আছে 4:1, তারপরে হচ্ছে 1:2, তারপরে ডি আছে 2:1। তাহলে এদের মধ্যে কোনটা সঠিক হবে, এটা এমসিকিউ এসছে। এখন দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, শক্তিটা বের করতে হবে। তাহলে দুটো তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা, দুটো ফোটন, অর্থাৎ এক্ষেত্রে আমরা যে সূত্রটা যুক্ত করবো এক্ষেত্রে E=h², তাই তো। এটা অলরেডি আমরা জানি। যদিও এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কম্পাঙ্ক, কিন্তু নিউটাকে আমরা কম্পাঙ্ক করে নিতে পারবো তো, কারণ অলরেডি আমরা জানি দেখবে যে C=νλ, তার মানে নিউ সমান আমরা বলতে পারি c/λ বলা যায়। তাহলে এখানে বসিয়ে দাও E=hc/λ, নিউ এর জায়গায় c/λ বসিয়ে দিলাম। এখন দুটো যে ফোটন রয়েছে দুটো আলাদা আলাদা, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা শক্তি বের করছি, একটা hc/λ1 করে দিচ্ছি, একটা E2 করে দিচ্ছি hc/λ2। এখন λ1টা কত আছে, এটা হচ্ছে 2000 অ্যাংস্ট্রম, তাহলে এটা আমরা hc/2000 করতে পারি, যেহেতু আমরা অনুপাত বের করব শুধুমাত্র, এটা hc/4000 করতে পারি। ঠিক আছে, এরপরে দুটোর অনুপাত করে নাও। তাহলে E1:E2 সমান কি দাঁড়াবে, hc/2000। যদি অনুপাত করি একই অনুপাত আসবে hc/4000 অ্যাংস্ট্রম। তাহলে এখানে যেটা আসছে 1/এটা 2000 আসবে, (1/4000 আসবে। তাহলে এটা 1/2 করতে পারি আমরা। দুটোকেই যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকে হাফ ইন্টু 4, তাহলে কত আসবে, কাটাকাটি হয়ে 2 আসবে, এটা 1/4 ইন্টু 4, তার মানে এটা 1 আসবে, তাহলে 2:1, তার মানে এইটা হবে আমাদের অনুপাত, অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে শক্তির অনুপাতটা দাঁড়াচ্ছে 2:1। দেখো এটা যদিও হাফ আছে, এটা ডবল আছে, কিন্তু অনুপাতটা আসছে 2:1। কারণ তরঙ্গ দৈর্ঘ্যটা যত বড় হবে, যত তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে, তত কম্পাঙ্কটা কী হবে, ছোট হবে। আর কম্পাঙ্কের সাথে এনার্জিটা প্রপোর্শনাল থাকে। তরঙ্গ দৈর্ঘ্য বড় মানে কম্পাঙ্ক ছোট মানে এনার্জিও ছোট। আর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে কম্পাঙ্ক বেশি হবে, কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে এনার্জিও বেশি হবে। তাহলে এমসিকিউ আমাদের শেষ। এরপরে নর্মাল কোশ্চেন, অর্থাৎ বিএস শুরু হচ্ছে দেখো, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 আসছে। আচ্ছা তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আমি যে মডেল কোশ্চেনগুলো দিই ওই মডেল কোশ্চেনগুলোতে দেখবে হয়তো তোমাদের চ্যাপ্টার থেকে 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, 2, 3 এরকম আসতে পারে, বা কোনো কোনো চ্যাপ্টারে 5 নম্বরের কোশ্চেনেরও দেখবে ভাগ থাকে। তো যাই হোক, যাই ভাগ থাক, মডেল কোশ্চেনের শুরুতেই আমি বলেছিলাম দেখবে
যে তোমাদের কেমিস্ট্রিতে সমস্ত কোশ্চেনই খুব টুকরো টুকরো আসে, অর্থাৎ যদি 5-এর কোশ্চেন থাকে না কোনো একটা চ্যাপ্টারে, ধরো দেখলে যে 5 নম্বরের একটা কোশ্চেন আসে, 5 নম্বর মানে একটা পুরো কোশ্চেনে 5 থাকবে না, ওগুলো সব ভাঙা ভাঙা থাকবে, 1 + 2 + 2 এরকমভাবে ভাঙা থাকবে, অথবা এমনও ভাঙা থাকে যে 1 + 1 + 1 + এইভাবে পরপর থাকে, সবগুলো 1 নাম্বার, মানে 1 আর 2 নাম্বারের থেকে বড় কোশ্চেন তোমাদের আসে না। এরপর অনেক সময় কী হয়, লাক যদি একটু ভালো হয় তাহলে কোনো একটা অঙ্কতে 2-এর জায়গায় 3 দিয়ে দিতে পারে, কিন্তু সেটাও 2 নম্বরের কোশ্চেনের মতোই হবে। সেই জন্য আমি বেশিরভাগ মডেল কোশ্চেনে দেখবে 1 নাম্বার আর 2 নাম্বারের কোশ্চেন দিয়ে ছেড়ে দিই। হয়তো একদম উপরে দেখবে মডেল কোশ্চেনে লেখা থাকে যে চ্যাপ্টার থেকে কী কোশ্চেন কতগুলো আসবে, 1 নম্বরে কোটা আসবে, এমসিকিউ কোটা আসবে, 2 নম্বরে কোটা আসবে, বা 3 নম্বরে কোটা আসবে, বা 5 নম্বরে কোটা আসবে। যদিও উপরে দেখবে 3 নাম্বার বা 5 নাম্বারের কোটা আসবে লেখা থাকে, আমি যখন কোশ্চেনগুলো দিই দেখবে 1 আর 2 ভেঙে দিই। তার কারণ তোমাদের এরকম ভাঙা কোশ্চেনই আসে। ভাঙা কোশ্চেনে বেশি কিছু আসে না, মানে একটা পুরো 2 পাতা ধরে লিখলে 5 নম্বরের কোশ্চেন এরকম আসে না ইতিহাসের মতো, মানে হিস্ট্রি তো নয়, কেমিস্ট্রি। তো যাই হোক, আবার দেখো কোশ্চেনগুলোতে আসা যাক। এখানে দেখো নর্মাল কোশ্চেন দেওয়া আছে, রাদারফোর্ডে পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। এগুলো সম্পর্কে আমি আর বিশেষ বলছি না, কারণ এগুলো অলরেডি তোমরা থিওরিতে করেছো। আর যদি কেউ না জানো সে তারা বইয়ে একটু পড়ে নিতেও পারবে, আমার ভিডিও দেখে নিতে পারবে, ভিডিও দেওয়া আছে অলরেডি। আচ্ছা, এইখানের মধ্যে তোমাদের যেটা অঙ্কের মতো রয়েছে, অঙ্কগুলো এরপরে চলে আসছে দেখো। যেমন হচ্ছে 5-এর দাগে দেখো, এটা বি এর মধ্যে 5-এর দাগের 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ ল্যামডাটা দেওয়া আছে আমাদের 6000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এর বলেছে প্রত্যেকটি কোয়ান্টাম শক্তির পরিমাণ গণনা করো, অর্থাৎ ই এর মান কত হবে, অর্থাৎ ল্যামডাটা দেওয়া আছে। এইটা তো খুব সহজ, বুঝতেই পারছো। ই ইজ ইকুয়াল টু কোন সূত্রটা লাগাবে, এইচ নিউ, এই সূত্রটা দিয়ে দিলেই হয়ে যাবে। কারণ নিউ সমান আবার আমরা জানি, দেখো এখানে করে দিচ্ছি, সি সমান নিউ ল্যামডা, তাহলে নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, তাহলে এখানে সি বাই ল্যামডা বসিয়ে দাও, এইচ সি বাই ল্যামডা, হয়েছে। আচ্ছা, এইটা অ্যাংস্ট্রমে তো রাখা চলবে না, যখন এনার্জি ক্যালকুলেট করবে দেখবে এইচ এর মান আমরা কি জানি, 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড, বা তুমি জুল সেকেন্ডে যদি করো 10⁻34 হয়ে যায়, এটা অলরেডি আমরা জানি। সিজিএস অথবা এসআই যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাংস্ট্রমটাকে আগে আমরা এটাকে সিজিএস বা এসআই ইউনিটে নিয়ে চলে আসবো। তাহলে 6000 ইন্টু যদি আমরা মিটারে করি অ্যাংস্ট্রমটাকে, তাহলে 10⁻⁻10 অলরেডি আমরা জানি এটা মিটার আসবে। কারো যদি মনে হয় যে সিজিএস ইউনিটে করবে, সে তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে মিটারটাকে আবার সেন্টিমিটারে নিয়ে চলে যাও, তাহলে 10⁻10 ইন্টু, মিটারকে সেন্টিমিটার করতে গেলে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে 10⁻2 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে এটা 10⁻8 সেন্টিমিটার আসছে, তাই তো। বোঝা গেছে তো? না বোঝা গেলে কমেন্ট করবে, বলে দেবো। আচ্ছা, তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে দেখো, আলটিমেট আমরা এরকম করে দিতে পারি 6 ইন্টু, এটা 10⁻3 করতে পারি, 6 ইন্টু 10⁻3, আর এটা হচ্ছে 10⁻8 যেমন আছে থাকলো। তাহলে এটা আলটিমেট কী হলো, 6 ইন্টু 10⁻⁻, সেন্টিমিটার। বোঝা যাচ্ছে? তাহলে এটা সেন্টিমিটারে নিয়ে চলে এলাম, তুমি মিটারও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, সিজিএস বা এসআই যে কোনো ইউনিটে করতে পারো। এরপরে এই ধারে শুধুমাত্র মানটা বসিয়ে দেবো আমরা। তাহলে দেখো এইচ এর মান অলরেডি আমরা জানি 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড, এটাই নিচ্ছি সিজিএস ইউনিটে যেহেতু করছি। আচ্ছা, সি এর মান হবে 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, অলরেডি আমরা এগুলো জানি, আলোর গতিবেগ। আচ্ছা, ল্যামডার মানটা এটা বসিয়ে দাও 6 ইন্টু এত সেন্টিমিটার। যাই হোক, আমি এরা এককগুলো দিচ্ছি না, তার মানে আলটিমেট যদি এককগুলো সবগুলো দিতে তাহলে কাটাকাটি হয়ে দেখবে আর্গটাই পড়ে থাকতো। এটা কি আর্গ সেকেন্ড, এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, সেকেন্ডটা কেটে যাচ্ছে সেকেন্ড, তাহলে আর্গ আর সেন্টিমিটার পড়ে থাকতো, আর এটা হচ্ছে তোমার ল্যামডা হচ্ছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারটাও কেটে যাবে, মানে আলটিমেট আর্গে আসবে। এটা একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখে নেবে কত আসছে, আমি উত্তরটা বলে দিচ্ছি তোমাদেরকে। এটা তাহলে যেটা অ্যান্সার আসবে 3.312 ইন্টু 10⁻12 আর্গ। এই অঙ্কটার অ্যান্সার তোমাদের টেক্সট বইয়ে করে দেওয়া আছে, আমি সেখান থেকে দেখেই লিখে দিলাম। এটা ক্যালকুলেট করে দেখে নেবে কত আসছে, যেটা আসবে সেটাই উত্তর হবে। নেক্সট তারপরে যে অঙ্ক আসে দেখবে তোমাদের সি এর দাগে চলে আসবে। সি এর দাগের যে 7 নম্বরে অঙ্ক দেওয়া আছে দেখো, 10 মিটার পার সেকেন্ড গতিবেগ সম্পন্ন 60 গ্রাম ভরের একটি টেনিস বলের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই ক্ষেত্রে বলে দিয়েছে কোন সূত্রটা ইউজ করবে, ডি ব্রগলি সূত্রটা ইউজ করবে, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। 10 মিটার পার সেকেন্ড গতিবেগ আছে, আর 60 গ্রাম ভরের একটা টেনিস বল, তার তরঙ্গ দৈর্ঘ্যটা কত আসবে। তাহলে যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আগে লিখে নিচ্ছি আমরা। তাহলে বেগটা আমাদের দেওয়া আছে, আমরা এটা অ্যান্সার বের করছি। তাহলে বেগটা ভিটা দেওয়া আছে, দেখো ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এসআই ইউনিটে দেওয়া আছে এটা। আচ্ছা, এম এর মানটা দেওয়া আছে, এম সমান হচ্ছে 60 গ্রাম, এটা আবার সিজিএসে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা এসআই করে নিচ্ছি।
তাহলে 60 গ্রাম মানে কত কেজি হবে, 10⁻³ দিয়ে গুণ করো তাহলে এত কেজি হবে, তাই তো। তার মানে এটা আলটিমেট যেটা আসছে, যদি 10⁻1 তো এর পড়ে থাকছে, তাহলে 6 × 10⁻² কেজি বলতে পারি আলটিমেট যেটা আসছে। যদি 60টাকে 6 করে দিই, 10 দিয়ে আবার এটাকে গুণ করে দিই, এরপরে আমাদেরকে ল্যামডাটা বের করতে হবে ডি ব্রগলির যে সূত্র সেটার সাহায্যে H/mv করে দাও, তাহলেই হয়ে যাবে। এখন তো সবগুলো আমরা এসআই ইউনিটে এই ক্ষেত্রে করেছি, আমি ইচ্ছা করে এসআই ইউনিটে করলাম। যদি সিজিএসি করতে যাইতে তাহলে এটা গ্রামে রাখতে হতো, আর এটা মিটার পার সেকেন্ডটাকে আমাদেরকে সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হতো। যাই হোক, আমি এটা এসআই দিয়ে করলাম কারণ আগেরটা সিজিএস দিয়ে করেছিলাম বলে। আচ্ছা, এইচ এর মানটা তখন কত হবে, 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড নাকি। আচ্ছা, এমটার মান কী হবে, অলরেডি আমরা পেয়ে গেছি, দেখো 6 ইন্টু, এগুলো জাস্ট বসিয়ে দিলেই এরপরে হয়ে যাবে। আচ্ছা, ভি এর জায়গায় 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেশন করে যা আসবে সেটাই উত্তর হবে। এটা ক্যালকুলেট করলে অ্যান্সার আসছে এটা 1.105 ইন্টু 10⁻³ মিটার। এইটা হচ্ছে আমাদের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেছে আশা করি, সহজ অঙ্ক খুব এগুলো। নেক্সট দেখো, তারপরে একটা অঙ্ক দিয়ে আছে, অর্থাৎ 8 নম্বরে এটা বলা হয়েছে যে শূন্যে একটি 25 গ্রাম ভরের ক্ষুদ্র কণা, আমি জাস্ট শর্টে লিখে দিয়েছি, ভরটা দেওয়া আছে 25 গ্রাম, 25 গ্রাম ভরের একটা ক্ষুদ্র কণা, এর অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে, ডেল্টা এক্সটা দেওয়া আছে 10⁻⁵। এটা দেখো হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতির থেকে অঙ্কটা নেওয়া হয়েছে। আচ্ছা, এর চেয়েছে ডেল্টা ভি এর মানটা কত, অর্থাৎ বেগের অনিশ্চয়তা কত হবে, এবং এটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে মিটার পার সেকেন্ডে, অর্থাৎ এটা এসআই ইউনিটেই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এটাকে আগে এসআই ইউনিটে কেজিতে নিয়ে চলে যাও। 25 গ্রাম কিলোগ্রাম করলে কি হবে, 10⁻³ দিয়ে গুণ করে দিচ্ছি, কেজি 1000 দিয়ে ভাগ, তার মানে 10⁻³ দিয়ে গুণ। আচ্ছা, আমাদের ডেল্টা ভিটা বের করতে হবে, যেটা আমরা অনিশ্চয়তা নীতি জানি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু H/4π, তাই তো। এটা আমরা জানি অলরেডি হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিতে। আচ্ছা, যখন অঙ্ক করবে তখন এই গ্রেটার দেনটা নিয়ে ইউজ করে শুধু সমান সাইনটাই ইউজ করবো। তাহলে যাই হোক, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এর জায়গায় আমরা এমভি লিখতে পারি, পি মানে ভরবেগ, তার মানে এমভি। আচ্ছা, ইজ ইকুয়াল টু H/4π, এটা আমরা লিখতে পারি। এখন আমরা জানি যে এমটা কিন্তু অনিশ্চয়তা নেই, মাসটা নিয়ে কোনো প্রবলেম নেই, ভরটা তাহলে বাইরে বের করে নিয়ে চলে আসা যাবে। তাহলে ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি সমান হচ্ছে H/4π। এখন তাহলে ডেল্টা ভি এর মানটা আমাদের চাই, তাহলে ডেল্টা ভি সমান কত আসবে, এইচ নিচে 4π। আচ্ছা, ডেল্টা এক্সটাও তাহলে নিচে চলে যাবে, ডেল্টা এক্স, এমটাও তাহলে নিচে চলে যাবে, ঠিক আছে। ডেল্টা ভিটা এধারে রেখে বাকি সবগুলো এধারে পাঠিয়ে দিলাম, তাহলে এরপরে মান বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইচ এর মান কত হবে, এসআই ইউনিটে আমাদের চাই 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, নিচে 4π, এগুলো অলরেডি জানি, 4 ইন্টু পায়ের মান কত হবে 3.14, বা 22/7 করলেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, ডেল্টা এক্স এর মান দেওয়া আছে 10⁻⁵, এম এর মানও আমাদের জানা আছে 25 ইন্টু 10⁻⁻3, তাহলে এগুলো সব ক্যালকুলেশন করবে। এটা ক্যালকুলেশন করে যা দাঁড়াবে সেটাই মিটার পার সেকেন্ডে আসবে, অর্থাৎ এটা হচ্ছে ডেল্টা ভি, যেহেতু অর্থাৎ গতিবেগ, গতিবেগ মানে এর ক্ষেত্রে এসআই ইউনিটে কী হবে, মিটার পার সেকেন্ড। এটার অ্যান্সারটা আসবে 2.1 ইন্টু 10⁻⁻28 মিটার পার সেকেন্ড। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই সূত্রগুলো ইউজ করে খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে, সব ধরনেরই প্রায় দেখিয়ে দিলাম। আরেকটা টাইপের আমি মডেল কোশ্চেনে দিইনি, যেটা ইদানিং কিন্তু মাঝে মধ্যে আসছে, তাহলে সেই ধরনের একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, মডেল কোশ্চেনে নেই, এটাও কিন্তু করে রাখবে। যেটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের রেখা বর্ণালী, ওই জায়গা থেকে নেওয়া হয়েছে, সেই বামার সারি, মনে আছে তো। দেখো, এখানে একটা কোশ্চেন নিয়ে নিয়েছি, বামার সিরিজের ক্ষেত্রে এইচ আলফা এবং এইচ বিটা এই রেখা দুটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই ধরনের কোশ্চেন কিন্তু ইদানিং আসছে, তাহলে এই ধরনের অঙ্ক একটা দেখিয়ে রাখছি, করে রাখবে। অলরেডি আমরা দেখবে অনেকগুলো সিরিজ দেখেছিলাম, লিমেন, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফোন্ড এবং হামফ্রিজ, এগুলো সব ছোটা সিরিজ আমরা পেয়েছিলাম। এবং প্রথমেরটা লিমেন, তারপর লিমেন মানে N1 এর মানটা 1 আসবে। আমরা সেই সূত্রটা পেয়েছিলাম নিউবার সমান কি আর ইন্টু 1/N1² মাইনাস 1/N2², এই সূত্রটা। আচ্ছা, N1 এর মানটা লিমেন সারি যদি হয় তাহলে 1 হবে, বামার সারি হলে 2 হবে, আচ্ছা প্যাসেন সারি হলে 3 হবে, এরকম পরপর যাবে, ছটা বাজে প্যাসেন, ব্র্যাকেট, ফোন্ড, হামফ্রিজ, 3-এর পর 4, 5, 6 এরকম যাবে। আর N2 এর মানটা হবে N1 এর থেকে বেশি সবসময়তেই। তাহলে আমরা এই ক্ষেত্রে বামার সিরিজের কথা বলছি। বামার সিরিজের ক্ষেত্রে এইচ আলফা মানে প্রথম যে লাইনটা, আর এইচ বিটা মানে সেকেন্ড লাইনটা,
এই দুটো লাইনের এই দুটো রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আর এর মান একটা দেওয়া আছে দেখো 109,678 না দিয়ে 670 দিয়েছে এক্ষেত্রে সেন্টিমিটার ইনভার্স। এখানে একটা বিষয় বলে রাখি তোমাদের, এইরকম যদি মান দেওয়া থাকে তাহলে যে মানটা দেওয়া থাকবে সেইটাই ইউজ করবে। তোমরা যেটা জানো সেটা যদি একটু আলাদা হয় তাহলেও কিন্তু ওইটা ইউজ করো না, যেটা দেওয়া থাকবে সেটাই ইউজ করবে। কারণ আমরা অলরেডি আর এর মান জানি 109,678, কিন্তু এখানে দেওয়া আছে 109,670, তাহলে এটাই আমরা ইউজ করবো। কিন্তু এখন দেখো বামার সিরিজ যদি আমাদের হয় তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে n1 এর মান সবসময়তেই হচ্ছে 2। এখানে সিরিজটা আগে দেখে নেবে। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে n1 = 2, এটা বলা যেতে পারে। আচ্ছা, এইচ আলফা আর এইচ বিটা, তার মানে n2 এর মানটা একবার 3 করবে, মানে 2 এর জাস্ট বড়র সংখ্যাটা নেবে 3, সেটা হবে এইচ আলফা। আর n2 এর মান একবার 4 করবে, তাহলে এটা বিটাটা চলে আসবে, তারপরের সংখ্যাটা নিলে বিটা চলে আসবে। তাহলে যে ক্ষেত্রে আমাদের এইচ আলফা পাবো, এইচ আলফার ক্ষেত্রে n1 সমান তাহলে কি হবে, n1 সমান 2 আর n2 সমান হবে 3, মানে ঠিক 2 এর থেকে বড়টা নেওয়া হচ্ছে। তাহলে প্রথম লাইনটা পেয়ে যাবো, আরেকটা বড় স্টেপ গেলে দ্বিতীয় লাইনটা পাবে, আরেকটা বড় স্টেপ গেলে তৃতীয় লাইনটা পাবে। তাহলে এই দুটো মান বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে নিউ বার সমান আমরা 1/λ করতে পারি, কারণ এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, অর্থাৎ ল্যামডাটা চাইছে। 1/λ অলরেডি আমাদের জানা আছে তো নাকি, আর ইন্টু 1/n1²। আচ্ছা, এখানে আমরা তাহলে n1² মাইনাস 1/n2² এরকম প্রথমে রাখছি, তারপরে মানগুলো বসাবো। তাহলে আর এর মান হচ্ছে 109,670, 1/n1 এর জায়গায় আমরা 2 বসাবো, যেহেতু এইচ আলফা এখানে বামার সিরিজ, তার মানে 2, তাহলে 2² মাইনাস 1/, এটা হবে 3²। তাহলে এটা ক্যালকুলেট করলে যা আসবে সেই মানটা হবে। আর এইটা সেন্টিমিটার ইনভার্স আছে, তার মানে আর এর মানটা সেন্টিমিটার ইনভার্স আছে, তার ল্যামডা যেটা পাবে সেটা অবশ্যই সেন্টিমিটারে আসবে। তাহলে এটা ক্যালকুলেট করে আমি দেখিয়ে দিচ্ছি কি আসছে। এটা দেখো পাবে 109,670, আর এদারটা 1/4 মাইনাস 1/9, তাই তো? এইরকমভাবে যদি পরপর ক্যালকুলেট করো তাহলে এটা দেখো ভগ্নাংশের বিয়োগটা করলে 109,670 ইন্টু 5/36 আসছে। এটা অলরেডি তোমরা করতে পারবে। তাহলে এখানে আমাদের চাই কি, ল্যামডাটা চাই। তাহলে 1/λ সমান এইটা, তাহলে ল্যামডা সমান কী হবে, উল্টিয়ে দাও। তাহলে 36/109,670 ইন্টু 5, এটা নিচে চলে গেল আর এটা উপরে চলে এলো। ল্যামডার মানটা বের করছি আমরা, এটা ক্যালকুলেট করলে আসছে 6.565 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার। অর্থাৎ এক্ষেত্রে আমরা এইচ আলফার যেটা ল্যামডা সেটা পেয়ে গেলাম। এরপরে আমরা যখন এইচ বিটা বের করব তখন কি করব, n2 জায়গায় 4 করে দেবো, শুধুমাত্র তার পরেরটাতে চলে আসবো, এটা পরের লাইনটা। তাহলে একই জায়গাতেই দেখিয়ে দিচ্ছি, দেখো এইচ বিটার ক্ষেত্রে n2 জায়গায় শুধুমাত্র 4 করে দেবো, তাহলেই হবে। তাহলে আর এর জায়গায় 109,670, এটা 1/2² মাইনাস 1/4²। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এটা কত আসবে, 109,670 1/4 মাইনাস 1/16। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখো এক্ষেত্রেও ভগ্নাংশের বিয়োগ করে এরকম আসছে। এরপরে ল্যামডার মান বের করবো, মানে ওটা উল্টিয়ে দেবো, তাহলে 16 এটা আসছে। এটা ক্যালকুলেশন করলে এই মানটাই পাওয়া যাচ্ছে। তাহলে অঙ্কের সমস্ত টাইপ আমাদের শেষ। এরপরে দু একটা আর অন্য কোশ্চেন একটু দেখে নিচ্ছি, যদি সেরকম কিছু কোশ্চেন থাকে তোমরা যেটা অসুবিধায় পড়তে পারো। হ্যাঁ, একটা কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা 5 নম্বরে 5-এর দাগে পড়েছে, দেখো সিএরই 5-এর দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে, এটার একটা পার্ট আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে 4f ইলেকট্রনের এম এর সম্ভাব্য মানগুলো কত হবে, অর্থাৎ 4f এর ক্ষেত্রে এম এর মানগুলো কি কি আসবে এটা জানতে চেয়েছি। কিভাবে করবে, এক্ষেত্রে দেখো 4f দেওয়া আছে, অর্থাৎ এম বলতে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এফ যখন দেওয়া আছে তার মানে এল এর মান আমরা অলরেডি জেনে গেছি। কিভাবে জেনেছি না, এল এর মান যদি 0 হয় তাহলে এস, 1 হলে পি, 2 হলে ডি, আর 3 হলে এফ। তাহলে এল এর মান নিশ্চয়ই 3, যেহেতু এটা এফ দেওয়া আছে। যদি এফটা দেওয়া থাকে তাহলে এম এর মানটা বের করা সহজ হবে, কারণ এম এর মানটা এল এর উপরেই নির্ভর করে। তাহলে এম এর মানগুলো কি কি আসতে পারে, এম এর মান আসবে -3, মাইনাস এল থেকে শুরু করে 0 হয়ে প্লাস এল পর্যন্ত। তাহলে -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে এতগুলো মান থাকতে পারে আমাদের, যেহেতু এফ, ঠিক আছে, এফটা যেহেতু বলে দেওয়া আছে। আরেকটা ভালো কোশ্চেন দিয়েছে, দেখো 9-এর দাগে একটা এর যে পার্টটা রয়েছে, এটা একটা ইলেকট্রনের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান m=3 দেওয়া আছে। m=3 দেওয়া আছে একটা ইলেকট্রনের ক্ষেত্রে। ইলেকট্রনটি সর্বনিম্ন কোন মুখ্য শক্তি স্তরে অবস্থান করতে পারে, মানে সবচেয়ে নিম্ন n এর মানটা কি হবে, মানে সবচেয়ে ভিতরের দিকে কোথায় থাকতে পারে। m এর মান হচ্ছে 3। এখন দেখো m এর মান যদি 3 হয় তাহলে l এর মান মিনিমাম 3 হতেই হবে।
ঠিক আছে, এম এর মান যদি 3 আসে, এই দেখো এটাতে 3 এসছে, তাহলে এল এর মানটা অবশ্যই 3 হতেই হবে। 2 হলে কিন্তু এটাতে 3 আসবে না এম এর মানটা, কারণ 2 হলে এটা -2 থেকে শুরু করে +2 পর্যন্ত যাবে, কিন্তু 3 আসবে না। তাহলে 3 যেহেতু আছে, তার মানে এল এর মান 3 হতেই হবে। আচ্ছা, এল এর মান যদি 3 হতে হয়, তাহলে এন এর মান মিনিমাম 4 হতেই হবে। কেন বলো তো? কারণ আমরা জানি যে এল এর মানটা কিভাবে হয়, 0 টু n-1 পর্যন্ত যায় এল এর মানটা, এটা অলরেডি আমরা জানি। তাহলে এল এর যা মান হবে তার থেকে এন এর মানটা অবশ্যই 1 হলেও বেশি হবে, তাহলে মিনিমাম n=4 হতেই হবে। তার মানে কক্ষ যেটা হবে মিনিমাম 4, চতুর্থ কক্ষ অন্তত হতেই হবে। ঠিক আছে, এগুলোই তোমাদের ছিল মোটামুটি গাণিতিক উদাহরণ। আজকে গাণিতিক উদাহরণগুলো সব দেখিয়ে দেওয়া হলো, তার সাথে মডেল কোশ্চেনের বেশ কিছু কোশ্চেনও তোমাদের আলোচনা করে দিলাম। তাহলে আজকে আশা করি তোমাদের ক্লাসটা বেশ ভালোই লাগবে। নেক্সট দিন থেকে তোমাদের পিরিয়ডিক টেবিল শুরু হবে, অর্থাৎ পর্যায় সারণীর নতুন চ্যাপ্টার, 3rd চ্যাপ্টার শুরু হবে। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।